প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা মূলত আলোচনা করব গণঅভ্যুত্থানের 1 বছর এবং আগামীর বাংলাদেশ। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আপনাকেও স্বাগত জানাই। নুরুল আমিন ব্যাপারী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজ 3 আগস্ট রাজধানীতে দুটো বড় সমাবেশ হলো, একটা ছাত্র দলের আর একটা এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল শিক্ষার্থীদের। তো আমরা অনেক দিন পর দেখলাম যে কাছাকাছি জায়গায় দুটো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হলো। এই জুলাই অভ্যুত্থানকে বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশ, কি পর্যবেক্ষণ আপনার? আসলে এটা একটি রাজনীতির জন্য ভালো দিক, কারণ কনস্টিটিউশনাল পলিটিক্সে সাধারণত যারা রাজনীতি করে তারা তো শাসনতন্ত্রকে মেনে করবে এবং আইনগত দিক সামনে রেখে রাজনীতিটা করা হয়। এই দুটো সংগঠনেই, বিএনপি এবং এনসিপি, দুটো সংগঠনেই কনস্টিটিউশনাল রাজনীতিতে বিশ্বাসী এবং দুটো সংগঠনেই তাদের অধিকার আদায় করতে চায় সাধারণত শাসনতান্ত্রিক পদ্ধতিতে। তবে এই যে অনেক দিন পরে কাছাকাছি জায়গায় দুটো সংগঠন যে বিশাল সমাবেশ করল আজকে, এটা আমার দেশের রাজনীতির জন্য সবচেয়ে ভালো। তবে আরও ভালো হতো 24-এর অভ্যুত্থানে যারা সমমনা রাজনৈতিক যেই দলগুলো, তারা যদি আগেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারত, তাহলে দেশের জন্য কল্যাণকর হতো। তো যাই হোক, শেষে শুরু হলো। আমার মনে হয় এই আজকের ধারাটা এটা যদি চালু রাখতে পারে তাহলে ভবিষ্যতের জন্য ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কতদিন পর্যন্ত এরা শান্তিপূর্ণভাবে সহাবস্থানের ভিতর দিয়ে তারা রাজনীতি করতে পারবে? কারণ তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যদি আমরা কিছুক্ষণের মধ্যে বিশ্লেষণ করি, তাহলে দেখব এখানে ঐক্যের চেয়ে আবার অনৈক্য এসে যাবে। কীভাবে? যে তারা একটি রাজনৈতিক বড় সংগঠন, সত্যিকারের কথা বাংলাদেশের কনটেক্সটে যেহেতু আওয়ামী লীগ নেই এখন, বিএনপি একটি বড় সংগঠন এবং তারা 15টি বছর জেল, জুলুম, হত্যা, বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়ে এই পর্যন্ত এসেছে এবং ভালো সুনাম নিয়ে, আমি বলবো 15টি বছর ভালো সুনাম নিয়ে তারা অগ্রসর হয়েছে। এবং এটারই একটা, এই আন্দোলনে যেটি আপনি প্রথমেই শুরু করলেন, 24-এর যে অভ্যুত্থানটি, গণ অভ্যুত্থান, এটি ফিনিশিংটা এসেছে ছাত্র জনতার হাত দিয়ে, যেটাকে আমরা বলি রাজনীতিতে ক্যাশ করতে হয়। ক্যাশটা করেছে এরা। আর 15টি বছর কিন্তু আন্দোলন করেছে বিএনপি, ফসলটা হাতে তুলতে পারে নাই, এটাই তাদের ব্যর্থতা। আর সেটা হচ্ছে এদের অন্যতম কারণ ছিল এরা খুব সম্ভবত আপনার রাজনীতিতে যে অনেক গ্রিভেন্সেস থাকে, এই গ্রিভেন্সেসগুলোকে তারা আর্টিকুলেট করে ফেলছিল। আর্টিকুলেট করে শেষের দিকে তাদের ডিমান্ডগুলি, যেটি জনগণ চেয়েছিল, যেই ডিমান্ডের উপর ভিত্তি করে সাধারণ জনগণ আন্দোলনে নামবে, সেটা একটা সবচেয়ে পপুলার যেটা ছিল ওই সময় প্রেক্ষাপটে, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হলো, তখন কোঠা পদ্ধতির মাধ্যমে এটা আসলো। এটা কিন্তু একটু টাচে ছিল এবং তারা সবার সামনে তুলে ধরলো যে দেখেন, মেধা গুরুত্ব পাচ্ছে না, কি আমরা দেখি যে কোটার যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়োগ হলে আমার দেশটা উন্নত দিকে যেতে পারবে না। মেধার বিকাশ যদি না হয়, প্রকৃতপক্ষে কোনো গণতান্ত্রিক সমাজ উন্নতি লাভ করতে পারে না। আর এই যে এত বড় একটা বিশাল বৈষম্য, কিছু হালকা পর্যায়ে হলে পৃথিবীর অনেক দেশ, আমার প্রতিবেশী দেশেও মেধার উপরে চাকরি দেওয়া হয়, এটা সেম টাইম আবার আপনার কোটা পদ্ধতিতে দেওয়া হয়। তো সেটা ছিল বিশাল একটা গ্যাপ, যেটা সবার চোখে পড়েছে, সাধারণ মানুষের, এমনকি যারা শিক্ষিত না তারা বলছে এটা তো চলতে দেওয়া যায় না। আর এটার সাথে সাথে সবচেয়ে ওই যে মানুষের মননে যেটা এসেছিল, আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে সেটার একটা প্রতিকার হওয়া উচিত।
নির্বাচন দেয়নি, তারা বিচারালয় ছিল না, আমরা যে ইনস্টিটিউশনগুলোকে প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। ফলশ্রুতিতে সমস্ত জনগণ একত্রিত হয়ে গেল যখন তারা বুঝলো যে এই ছাত্ররা হয়তো বা একটা কিছু করতে পারবে এবং জনগণের ভাষায় তারা আসলে ভাষাটা বুঝতে পেরে সেটা আর্টিকুলেট করেছে। ভেরি গুড। আপনাকে যদি আপনি প্রশ্নটা পরবর্তী পর্যায়ে করেন একটু সুন্দর একটু উত্তর আসবে। তার কারণ হচ্ছে মৌখিকভাবে যেগুলি হয় যে কিভাবে ভাষা কিভাবে মোল্ড করে আপনার একটা পাবলিক ওপিনিয়নকে, সেটা তারা করতে পেরেছিল। আপনার কাছে আসবো, আপনার এই বিষয়ে আলোচনা করব। আলতাফ পারভেজ, আপনার কাছেও এইটাই প্রাথমিকভাবে জানতে চাই। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে ছাত্রদের যে সংগঠন এনসিপি, এরা তো কেবল ছাত্রত্ব শেষ করে একটা আন্দোলনের পরে একটা রাজনৈতিক দল গঠন করেছে, নতুন একটা রাজনৈতিক দল। তাদের তো আশা আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, বিশেষ করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করেই তো তারা আসছে এবং তাদের অন্যতম হলো যে মেধাভিত্তিক বা জ্ঞানভিত্তিক যে রাজনীতি করা। এখানে ছাত্রদল মানে এটা বিএনপি অঙ্গ সংগঠন, এরাও তো শিক্ষার্থী। এখানে তাদের যে নেতা, জাতীয় নেতা বা বিএনপির যে নেতা তারেক রহমান, কিন্তু উনিও বলেছেন যে ছাত্ররা আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করুক। তো এই মানে সামঞ্জস্য আছে কিন্তু কথার মধ্যে, কিভাবে দেখেন? না, ছাত্ররা তো একই সাথে জ্ঞান চর্চা অগ্রাধিকার, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে ছাত্র সমাজ আবার প্রথম থেকে, স্বাধীনতার আগে থেকেই, স্বাধীনতার পরেও দেশভাবনা তাদেরকে খুব নাড়া দেয়। দেশের অত্যাচার অনাচার এগুলোর জন্য তারা মুখ বুজে থাকেনি, কথা বলেছে। এবং সেই জন্যই 1990 গণ অভ্যুত্থান হলো এবং এবারও যখন 15 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র ধুকে ধুকে প্রায় মৃতপ্রায় হয়ে যায়, তখন ছাত্ররাই সেটা থেকে দেশকে উদ্ধার করেছে। সেদিক থেকে ছাত্রদের কাছে দেশবাসীর কৃতজ্ঞতার আমি বলবো জায়গা আছে, বড় জায়গা আছে। কিন্তু গণঅভ্যুত্থানের পরেও দেশকে এগিয়ে নিতে চেয়েছে ছাত্ররা এবং রাজনৈতিক দল গঠন করেছে, একাধিক দল গঠন হয়েছে। এবং এইটা এইবারের গণঅভ্যুত্থানের একটা বড় বৈশিষ্ট্য বা এটা ইতিবাচক দিকও, যে তরুণরা রাজনীতি মনস্ক এখন ব্যাপকভাবে, যেটা বাংলাদেশে একটা গুণগতভাবে নতুন দিক আর কি। তারা রাজনীতি মনস্ক, তারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, দল গঠন করেছে। এবং আজকেও আমরা দেখলাম গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরে তারা সমাবেশ করলো এবং ছাত্রদল এবং এনসিপি পাশাপাশি সমাবেশ করলো, যেটা একটু আগে আপনি বললেন যে শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। এইটা একটা বড় প্রাপ্তি। আমরা তো আশা করব যে নির্বাচনকালেও এই ধরনের শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে এবং আরেকটা আশা করব যে দলগুলোর অভ্যন্তরেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কারণ ইতিমধ্যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কিন্তু শ্বাস রব পড়ে গেছে, ছোটোখাটো মারামারি দাঙ্গা চলছে। ফলে মানুষের ভিতর শঙ্কা আছে যে এই রাজনৈতিক দলগুলো, তরুণ সমাজ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকতে পারবে কিনা। কিন্তু আজকের ঘটনা একটা ইতিবাচক বার্তা অবশ্যই দেয়। কিন্তু আমি এখানে দুটো প্রশ্ন একটু করতে চাই বা দুটো বিষয় তুলে ধরতে চাই। এই যে আজকে বর্ষপূর্তি হচ্ছে আজকে এবং আগামী 72 ঘন্টা এটা হবে, সেখানে রাজনৈতিক দলগুলো সমাবেশ করছে, কিন্তু রাজনৈতিক কর্মীরাই হাজির হয়েছে। খেয়াল করলে আমরা দেখব জনগণ কিন্তু যেই কিশোর কিশোরীর মায়েরা, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ নেমে এসেছিল গত বছর অগাস্টে 3, 4, 5 তারিখে, সেই মানুষরা কই? তারা কিন্তু উৎসব মুখর নেই। তাদের আমরা গত 1 বছরে দর্শকে পরিণত করেছি। তারা কিন্তু জাতীয়ভাবে কোনো দৃশ্যপটে নেই। এটা একটা দেখার মতো ব্যাপার আমি বলবো, মানে হতাশাজনক ব্যাপার। আরেকটা যেটা বলবো হতাশার জায়গা আছে যে একটা সোনালি সময় গত 1 বছর আমরা পার করে এলাম অভ্যুত্থানের পর। অভ্যুত্থানের সরকার প্রচণ্ড জনপ্রিয় একটা সরকার দায়িত্বে ছিল, মাঠে আন্দোলনের শক্তিগুলো ছিল, কিন্তু আন্দোলনের যে প্রধান এজেন্ডাগুলো, প্রধান প্রত্যাশাগুলো, বৈষম্য কমানো, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ঔপনিবেশিক রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। এবং সংস্কার কমিশন যে আলোচনাগুলো করলেন সেখানেও কিন্তু বড় আকারে বলা হচ্ছে মৌলিক সংস্কার, কিন্তু শ্রমিকদের দিক থেকে মৌলিক যে বিষয়গুলো, কৃষকদের দিক থেকে মৌলিক যে বিষয়গুলো,
নারীদের দিক থেকে যে মৌলিক বিষয় সেগুলো কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখিনি। অর্থাৎ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে একদিকে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখছি ঠিকই, কিন্তু অর্জনের দিকটা কিন্তু নগণ্য। আচ্ছা, সেটা অর্জন নিয়ে এবং কোথায় ব্যর্থতা বা কিছু অর্জন তো অবশ্যই আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি নুরুল আমিন ব্যাপারী অন্যান্য আলোচনা যাওয়ার আগে যে প্রসঙ্গটা আলতাফ পারভেজ তুললেন সেটা হলো যে সেই মানুষগুলো কই, এই প্রশ্নটাই আসলে তার। এই যে আপনি বললেন যে ওই সময় কিন্তু সবাই মানুষের পালস, যেটা মানুষের ভাষার কথা বলছিলেন, যে মানুষের ভাষা বুঝে সেটা আর্টিকুলেট করতে পারা, সেটা করলো। এবং সাধারণ মানুষ শিশু কোলেও মানুষ এসেছে, পিতা মাতা শিশুর হাত ধরেও এসেছে, কিন্তু সেই মানুষগুলো কই? এই বর্ষপূর্তিতে সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই কেন? আপনার সুন্দর একটি বিষয় উল্লেখ করেছেন, এটা কিন্তু অবাক করা ব্যাপার। এটা আমি বিভিন্ন জায়গায় বলি। এই দিবসে, এই দিনটিতে আমরা দেব, গত বছর শহীদ মিনারে যখন বিশাল জনসভা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে, একজন মাতা তার 3 মাসের সন্তান নিয়ে এসেছিল শহীদ মিনারে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি শিশু সন্তান কোলে করে 3 মাসের সন্তান নিয়ে আসছেন কী জন্য? সে খুব উচ্চ কণ্ঠে উত্তর দিয়েছিলেন তিনি, যে আমার এই সন্তানটি বড় হয়ে বলবে 24-এর অভ্যুত্থানে আমিও অংশগ্রহণ করেছি। এই যে তার পাওয়ার আশা, এই যে তার অংশগ্রহণের আশা, এটি সাধারণত রাজনীতিতে ঘটে থাকে। সমস্ত রাজনীতিতে সাধারণ মানুষের কিছু পাবার আশা। অর্থাৎ রাজনীতির একটা দিক আছে, ইমিডিয়েট বেনিফিটও চায়, কিন্তু সাধারণ মানুষ, আমরা যাকে স্ট্রিট অফ দ্য মব বলি সাধারণত, এটা নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু মব অফ দ্য স্ট্রিট যখন আন্দোলনে যদি স্বতঃস্ফূর্তভাবে না নামে, কখনো পৃথিবীর কোনো আন্দোলন সাকসেসফুল হয় না। বিএনপিকে আমরা 15টি বছর দেখেছি, অনেক আন্দোলন করেছে, কিন্তু মবটা পার্টিসিপেট করতে পারে না, যেমন 69-এর গণ অভ্যুত্থানে পেরেছিল। তো ফলশ্রুতিতে আমি বলি, আপনার তো এই মানুষ কেন আসে? অর্থাৎ আমি একটা কিছু পাবো। এই যে অত্যাচার, অনাচার, শোষণ, লুটপাট সম্পত্তি, এটা থেকে আমি মুক্তি হতে চাই, আমার দেশটা যেন ভালো দিকে চলে। তো এই যে এখানে এসে তারা প্রথমে হোঁচট খেলো। কি হোঁচট খেলো? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও যারা এই অভ্যুত্থানের অংশীদার, যারা মনে করছে আমরা সকলে মিলে এই আন্দোলনটি করছি, সকলেই কিন্তু কন্ট্রিবিউশন আছে। বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন জামাত ইসলাম বলেন, সকলের কন্ট্রিবিউশন আছে। কিন্তু তারা নিজেরা যখন দলীয় স্বার্থে যখন বিভক্ত হয়ে যায়, জাতীয় স্বার্থ না দেখে, জাতীয় স্বার্থ মিনস জনগণের স্বার্থ না দেখে, যখন দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রাজনীতি করতে যায়, তখনই হতাশা হয়। ওই যেই মানুষগুলি গত বছর এদিনে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে, তারা চিন্তা করে নাই এই জীবনটি নিয়ে হয়তো বা তারা গৃহে ফিরতে পারে, কি মরব, কিন্তু অত্যাচার, এই দুর্ব্যবস্থা, যেটা এখান থেকে আমরা মুক্তি চাই। কী জন্য? নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, গর্ব করে যেন বলতে পারে এ দেশটি আমার। কিন্তু যখনই তারা দেখলো হোঁচট খেলো, যে আমি দিন দিন দেখতেছি কোথায় সেই স্বৈরাচারী হাসিনার আমলের দিকে চলে যাচ্ছে, আবার অর্থ পাচার হচ্ছে, আবার ব্যাংক লুট হচ্ছে, আবার কি আপনার বাস স্ট্যান্ডে দখলদার বেড়ে গেছে, আবার লুটপাট হয়েছে সমস্ত জায়গায়, তখনই তারা হতাশ হয় আর আস্থা রাখতে পারে না রাজনৈতিক প্রোগ্রামের প্রতি, যার ফলে তারা আস্তে আস্তে দূরে সরে যায়। আবার এই দূরে সরে যাওয়া তাদের উচিত হবে না, কারণ এই গ্যাপগুলো, শূন্যতাগুলো আবার দুষ্ট চক্র ভরাট করবে কিভাবে? এসে তাদের স্বার্থ আদায়ের জন্য। তবে এই ক্ষেত্রে এটা সাকসেসফুল হবে তখনই যখন এই রাজনৈতিক দলগুলো পিছনের ভুল ভ্রান্তি তারা আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথে আসতে পারবে। তাছাড়া কখনো এই জনতাকে আবার টেনে আনতে পারবে না। যে আলতাফ পারভেজ, আপনার কাছে আপনার প্রশ্নটাই করি, আসলে সেই মানুষরা কই? মানে তাদেরকে যে আমরা দর্শকের স্থানে পাঠিয়ে দিলে আপনি বলছেন, তো এখানে আপনি কোথায় গলতটা দেখেন? মানে আমাদের যে এত তীব্র আকাঙ্ক্ষা নিয়ে একটা আমরা সাকসেসফুল গণঅভ্যুত্থান হলো, সেই আকাঙ্ক্ষা তো আস্তে আস্তে মিইয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো সেই মানুষরা তো সাধারণভাবে হতাশ হবে, আপনি যেটা বলছেন। আসলে কোথায়, কোন জায়গায় কাকে দায়ী করবেন? সরকার বা রাজনৈতিক দল বা
কোথায় আসলে মিসিং পয়েন্ট? আসলে দেখুন, ওই সময় একটা শব্দ খুব উচ্চারিত হতো যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, একটা অন্তর্ভুক্তিমূলক অভ্যুত্থান এটা, এবং আমরা একটা অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ করব। সেই ভবিষ্যৎ নির্মাণের প্রধান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এটা একটা জনপ্রিয় সরকার ছিল, যদিও অনির্বাচিত সরকার, কিন্তু সমাজের আন্দোলনের সকল শক্তি তাকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। তো তাদের একটা দায়িত্ব ছিল বিপ্লবটাকে বা বিপ্লবী মুহূর্তটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, গণঅভ্যুত্থানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব ছিল। একটু আগে আপনি বলছিলেন এবং প্রশংসাও করেছেন যে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সমাবেশ করলো। তারা তো এইবারের বর্ষপূর্তিতে একসাথে সমাবেশ করা প্রয়োজন ছিল। আমি বলবো একটা সমাবেশ হবে, সেদিনের আন্দোলনের সকল শক্তি এক মঞ্চে থাকবে, সারা দেশের মানুষ সেই সমাবেশের দিকে অংশ নিবে বা তাকিয়ে থাকে। কিন্তু সেরকম কিছু হয়নি, তারা বিভক্ত হয়ে গেছে। তারা আজকে সমাবেশ করেছে এবং গত এক বছর প্রায় 11 মাসই তারা পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের উত্তেজক বিতর্কে লিপ্ত ছিল। ফলে হতাশাটা ঘটেছে দুই তরফ থেকেই, সরকারের তরফ থেকে এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। দেখুন, আন্দোলনকালে 2024-এর অগাস্টে সকল বিষয়ে জনতার সকল চাওয়ায় রাজনৈতিক দলগুলো শ্রদ্ধাশীল ছিল। কিন্তু গত মাসগুলোতে আমরা কি দেখেছি? ঐকমত্য কমিশনের আলোচনায় এবং আলোচনার বাইরেও তাদের বহু বিষয়ে মতানৈক্য, এই মতানৈক্য কিন্তু অভ্যুত্থানকালে ছিল না। এবং সরকারও সেই মতানৈক্যের বাইরে দাঁড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যেই সংস্কার কাজগুলো, যে প্রশাসনিক পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, সেগুলো কিন্তু নেয়নি। আজকে দেখুন, ওই সময় গণঅভ্যুত্থানে যারা মারা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ও তো মারা গেছে, নারীরা মারা গেছে, শিশুরা মারা গেছে। তারা কিন্তু অভ্যুত্থানের কোনো সমাবেশে বড় আকারে আর উপস্থিত নেই। তার মানে তাদের আকাঙ্ক্ষাগুলো সামষ্টিকভাবে কিন্তু আর পূরণ হয়নি, সরকারও পূরণ করতে পারেনি, রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষার পক্ষে বড় বড় সমাবেশ করেনি। তারা এখন সমাবেশ করছে কারণ সামনে নির্বাচন আছে, নির্বাচনের জন্য তারা তাদের শক্তি প্রদর্শন করছে। এইটা অনভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দাঁড়িয়ে সমাবেশ নয়, আমি বলবো নির্বাচনী লক্ষ্যে শক্তি সমাবেশ দেখানোর সমাবেশ। জি, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, এখন আমরা এই যে প্রায় এক বছর, আজকে তো 3 তারিখ, 5 তারিখে আমরা 1 বছর পূর্ণ করব। জুলাই ঘোষণাপত্র এখন তো আলোচনার বিষয়, কারণ যেখানে ঐকমত্যের ভিত্তিতে একটা সনদ হবে, তো সেখানে আমরা দেখলাম যে কিছু ঐকমত্য হলো, কিছু ঐকমত্য হলো না, নোট অফ ডিসেন্ট। এখন প্রশ্ন আসছে যে এটা আইনি ভিত্তি কি হবে, যদি সাংবিধানিক স্বীকৃতি না দেয়া হয় তাহলে এটার ভবিষ্যৎ কি দাঁড়াবে। নানা বিতর্ক, নানা মত এসে দাঁড়ালো। শেষ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কিছু ঐকমত্য হয়েছে, কিছু হয়নি। তো এই জায়গায় এসে আপনি কি মনে করেন যে এই যে ঘোষণাপত্র, এটা মানে ভবিষ্যৎ কি? আমি বলবো, আপনার যে সংস্কার কমিটির বৈঠকগুলি মনে শেষ হয়ে গেছে, গত লাস্ট 2-3 দিন আগে যেটা শেষ হয়েছে, এখন খসড়া মানে এখন ফাইনাল করে সিগনেচারের জন্য সিগনেচার নেবে। আমি কিন্তু ইউনূস সাহেবের সাথে জাস্ট 12 দলের সাথে একদিনে গিয়েছিলাম ওখানে। একটি প্রশ্ন আলতাফ সাহেব যেটা তুলছে, এটা মৌলিক একটি প্রশ্ন। আপনি সংস্কার করতেছেন, আসল জায়গা বাদ দিয়ে কেন? অর্থাৎ আপনি দেখবেন, সহজ করে আমি একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে চাই, প্রতিটি বস্তুর একটি গুণ আছে। আমি একটা ডিমকে যদি নির্দিষ্ট পরিমাণে তাপ দিই, ফুটফুটে বাচ্চা দিবে। এই কাঠখণ্ডকে আমি যত তাপ দিব না কেন, বাচ্চা দিবে না। অর্থাৎ ওই যে ডিমটা তাপ দেওয়ার পরে ফুটলো, বাচ্চা দিল, ওইটাই বস্তুর গুণের উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয় বস্তুর। ঠিক সমাজেরও মধ্যে গুণ থাকে। সমাজের মার্কিন যুক্তরাষ্ট্র সমাজের একটি গুণ, গ্রেট ব্রিটেনের একটি গুণ, চীনের একটি গুণ, রাশিয়ার একটি গুণ। তাহলে যে পরিবর্তন সাধিত হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ওই সমাজের গুণ হচ্ছে প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন। এইটার উপর ভিত্তি করে আপনার ডেভেলপমেন্টের কর্মসূচি নিতে হয়। আমার বাংলাদেশ, এইটা হচ্ছে প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন হচ্ছে এগ্রিকালচার,
ল্যান্ড, এটার উপর ভিত্তি করে আমার ডেভেলপমেন্ট হতে হবে। যখন আবার আমি পুঁজিবাদের দিকে ধাবিত হতে পারবো, ডেভেলপ করবো, বিশাল কলকারখানা হয়ে গেছে, তখন অন্যদিকে কিন্তু স্টেপ নিতে হবে। কিন্তু আপনি দেখুন তো এখানে এই যে আলোচনা হলো, এখানে লুটেরা পুঁজিপতিদের সম্পর্কে কোনো আলোচনা হয়েছে? কিভাবে সম্পদ পাচার হচ্ছে, যারা ক্ষমতায় আসবে কিভাবে সম্পদকে পাচার করতে দেওয়া হবে না। সিমিলারলি আমার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, অন্য যারা পুঁজিপতি বিদেশে টাকা পাচার করে, তাদের একটি বেকায়দা পড়লে তাদের বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়। যেমন আমি দেখব আপনার করোনার সময় আমরা দেখব গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকগুলো প্রচুর পয়সা তারা বিদেশে পাচার করছে, তারপরে বলছে আমাদের অর্থনৈতিক সাহায্য দাও, নাহলে আমরা চলতে পারবো না। বিরাট অঙ্কের টাকা তাদের সাহায্য দিয়েছে। কিন্তু আমার কৃষক, যে কৃষকটি এই সমাজটাকে বাঁচিয়ে রেখেছে, তার কৃষিকাজের উপর ভিত্তি করে, ওই তার সততা দিয়ে, তাকে কি আমি সাহায্য করেছি? যে 5 লক্ষ টাকা লোন নিয়েছে, তার স্বামী মারা গিয়েছে, সন্তানরা কিভাবে চলবে, তারপরে সুদ হতে 15 লক্ষ টাকা সুদ হয়েছে, সেদিকে আমি লক্ষ্য দিয়েছি? আমার সমাজ কিভাবে আগাবো? এরই পদ্ধতি দেখেন কি সুন্দরভাবে আমার দেশে রাজনীতিবিদ ছিল, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, তখন তো বিশ্লেষণও যায়নি। কি বলছে? যে আমাকে ভোট দাও, আমি তোমাদের কৃষকের সমস্ত ঋণ মৌকুব করে দেব, লাঙ্গল যার জমিদার। কি হয়েছে? পুরো সমাজ চেঞ্জ। ওই ঋণ সালিসি বোর্ড গঠন করে কৃষকের ঋণ মৌকুব করে দিল। যার জমিদারি প্রথা পরে বাতিল হবে, মুসলিম লীগ করবে, কিন্তু তার ইনিশিয়েটিভে। কিন্তু ওই যখন তিনি লোন মুক্ত হয়ে গেল কৃষক, ওই কৃষকে তার সন্তানটিকে স্কুলে দিতে শুরু করলেন। ওই সন্তান কলেজ আসলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, আমলা হলো। এই যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, এরাই কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ স্বাধীন করেছে। ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর যুদ্ধের মধ্যে দিয়ে। কিন্তু আমার এখন কি হচ্ছে? আমি লুটেরা পুঁজিপতির দিকে তাকিয়ে আছি, আমার এই কৃষক, আমার এই শ্রমিকের দিকে তাকিয়ে আমি কোনো সংস্কার করতেছি না। একটি সংস্কারে দেখেন কোনো জায়গায় এই ধরনের কথা আছে? কথা নেই। আলী রিয়াজ সাহেব যদি আপনার ডিপার্টমেন্টের ছাত্র ছিল, আমার প্রায় সমসাময়িক, পরবর্তী পর্যায়ে উনি রাষ্ট্রবিজ্ঞানে বিদেশে ডিগ্রি করেছেন, কিন্তু উনি অবশ্য প্রগতিশীল বামেই ছিলেন এক সময়। এই ধরনের, আমি বলবো না এটাই আসল চিন্তা চেতনা ছিল ওই সাধারণ মানুষের, কিন্তু হঠাৎ করে তিনি এক বস্তা জিনিস নিয়ে আসলেন কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই উইলিয়াম বি মাইলাম যখন 2 মাস আগে এখানে এসে বলে গেল 1/11-এর সময় আমরা ভুল করেছি, আওয়ামী লীগকে বিলিভ করেছিলাম তারা সংস্কার করবে, তারা সংস্কার করে নাই। এবার এই ল্যাঙ্গুয়েজে বলেছে এবার সংস্কার করতে হবে। সেদিনে আমি মনে করছি বিএনপি অন্যান্য পার্টি যতই তোমরা পেছিয়ে কথা বলো, ওই দিকে তাকাবা, কারণ ক্ষমতায় যেতে হবে কার স্বার্থে? তোমাদেরও স্বার্থে, দলীয় স্বার্থে, জনগণ পরে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে। লাস্টে দেখেন যেখানে আসলো একই অবস্থায় এসেছে। এই যে আরেকটি যে জিনিস তারা করতে যাচ্ছিল, পুরোপুরি বিএনপি করতে চায়নি, হয় না একটা, সেই আনুপাতিক হারে যে নির্বাচন, এটা তো আপনার কাছে আবার আসি। থ্যাংক ইউ সো মাচ। জি, আলতাফ পারভেজ, একটু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পর্যায়ে দাঁড়ালো, মানে কিছু বিষয়ে ঐক্যমত্য হলো, কিছু বিষয় হলো না, কিন্তু সাথে আপনি বলেছেন যেগুলো নিয়ে ঐক্যমত্য হয়েছে বা আলোচনা হয়েছে, আলোচনার টেবিলে ছিল, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা, যেমন নারীর কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, সেইগুলো নিয়ে তেমন কোনো আলোচনা নাই, যেটা আপনার বিবেচনায় সেটাই হয়তো আসল ছিল। কিন্তু যাই হোক, রাজনৈতিক দলগুলো তো সবাই ছিল, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে তারা তো সবাই ছিল। যে পর্যায়ে এসে দাঁড়ালো, সেই পর্যায়টাও কেউ এগিয়ে নেওয়ার জন্যে এই দলিলের যে গুরুত্ব, সেটা কিভাবে হবে যদি আইনি ভিত্তি না থাকে? আচ্ছা, প্রথম বিষয় হলো দলিলটা তো খুব দুর্বল একটা দলিল হলো। সর্বশেষ পত্রপত্রিকায় যেটা বেরিয়েছে যে 9টি বিষয়ে ঐকমত হয়েছে, সব দল মেনে নিয়েছে। এই 9টি বিষয়কে সবাই বলছে মৌলিক বিষয়। আমি যেগুলো পড়ে দেখেছি, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আসলে 2টি ছিল। একটা হলো হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, মানে বিভাগেও হাইকোর্ট বসবে এখন থেকে, আর হলো নতুন পার্লামেন্টে যে স্থায়ী কমিটিগুলো হবে, কয়েকটি কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকেও। আসলে গুরুত্বের দিক থেকে এই দুটো গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক ব্যবস্থার জন্য, অন্যগুলো সামান্য গুরুত্বের, কিন্তু সবগুলো মিলে 9টি বিষয়। আমি আপনাকে বলতে চাই যে এই সরকারের শুরুতে 11টি কমিশন গঠিত হয়েছিল।
সেই প্রত্যেকটি কমিশনে গড়ে 200টির মতো সুপারিশ ছিল। তার মানে প্রায় 2000-এর বেশি সুপারিশ ছিল। তার মধ্য থেকে 9টি বিষয়ে আমরা দুপর্যায়ের আলোচনায় ঐক্যমত কমিশনে দুপর্যায়ের দীর্ঘ আলোচনার পর ঐক্যমত হলো। তার মানে প্রাপ্তি খুব নগণ্য। এবং এটা আমি বলবো যে গত 1 বছরে গণ অভ্যুত্থানের পরে গত 12 মাসে আরেকটা অভ্যুত্থান হয়েছে। এটাকে ওই গ্রামসির ভাষায় বলতে হয় যে নীরব বিপ্লব হয়েছে, প্যাসিভ রেভলিউশন। যে রেভলিউশন হলো আসলে পুরাতনের সাথে বর্তমানের একটা আপোষ রফা, অর্থাৎ পুরাতন ব্যবস্থা টিকে থাকবে, নতুন ব্যবস্থাটাও বা নতুন সমাজও একটু সন্তুষ্ট হবে। এই ধরনের প্যাসিভ রেভলিউশনে জনগণ দর্শকের ভূমিকা নেয়। গত 1 বছরে নেতিবাচক যে পরিবর্তনটা হয়েছে, যে অভ্যুত্থানের জনগণ দর্শকের আসনে চলে গেছে, রাজনীতিবিদরা এবং আমলাতন্ত্র আবার চালকের আসনে চলে এসেছে। এবং সেই রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র এখন জনগণকে দেখাতে যাচ্ছে যে একটা জুলাই সনদ হবে, এবং আপনি বলছেন সেই সনদ বাস্তবায়ন হবে কিভাবে। আমাদের মনে পড়ছে, স্যারেরও হয়তো মনে আছে যে 3 জোটের রূপরেখা তখনও অনেক আশা এবং প্রচারের মাধ্যমে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ওর কোনো সাংবিধানিক গুরুত্ব ছিল না। নির্বাচিত হওয়ার পরপর যে 2-3টি সরকার এসেছে তারা 3 জোটের রূপরেখাকে ছুঁয়েও দেখেনি, তারা সেটাকে বিনে ফেলে দিয়েছিল। আজকেও যেটাই জুলাই সনদ বা জুলাই ঘোষণা হোক, সেটার যদি সাংবিধানিক কোনো মর্যাদা না থাকে, দায়বদ্ধতা না থাকে, আইনি গুরুত্ব না থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো সেটাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব দিবে না। এইটাই আমি বলতে চাই। ফলে এইটাকে যদি জুলাই সনদে যে বিষয়গুলোই অন্তর্ভুক্ত হোক, সেটার বাস্তবায়ন হতে হলে এটার একটা সাংবিধানিক রক্ষা কবচ লাগবে। সংবিধানের কোথায় এটাকে স্থাপন করবে সেটা সরকারের ঠিক একটা আইনের রক্ষা কবচ লাগবে বলে বলছেন। তো এটা নিয়ে তো ঐক্যমত হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে আছি, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। সেটা হলো মোটা দাগে কথা হলো, তো সব রাজনৈতিক দল বা এত বছর ধরে যে আন্দোলন, একটা ভালো নির্বাচন, যে নির্বাচন মানুষ প্রত্যাশা করে, ভালো নির্বাচন বলতে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো আর কি। কিন্তু ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূস সেটা বলেছেন। এবং অনেকেই ভাবছে যে যেহেতু 5 তারিখে হবে বর্ষপূর্তি, হয়তো এই সময় কোনো একটা ঘোষণা আসতে পারে। তা এছাড়া কি নির্বাচন নিয়ে আর কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? আপনার প্রশ্ন সুন্দর প্রশ্ন হয়েছে। তবে আমি সহজভাবে বলি, ইউনূস সাহেবকে আমি যতটুকু স্টাডি করেছি, উনি একটি ইন্টারন্যাশনাল ফিগার। উনি কিন্তু তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার পরে, এটা আমার অ্যানালাইসিস, আর আমার অ্যানালাইসিস ভুল হয় খুব কম। হ্যাঁ, আমি নিজের প্রতি অবশ্য আস্থা রেখেই বলি, কারণ এই হাসিনা ওয়াজেদ বিদায় নেবে সেটা কেউ বলে না। আমি 9 মাস আগে বলেছিলাম কীভাবে ইউনূস সাহেব আসবে, কী করবে। ওইটা আপনাদের ফেস দ্য পিপল আর হলো টেবিল টক ইউকেতে ওটা আছে, এখন দেখতেছে অনেকে। তা আমি অনেকেই বলে যে ইউনূস সাহেব নির্বাচন দেবে না। সত্যি কথা, ইউনূস সাহেব কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশনে চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। তারপরে যদি না হয় তাহলে এপ্রিলে যেতে চাবেন, কারণ তার ওয়াদা। আর এপ্রিলের মধ্যে যদি না পারে না, আমার মনে হয় তখন উনি চলে যাবেন। উনি চলে যাওয়ার পর তখন অন্য চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, পুরো এলোমেলো হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসবে না। জামাত ইসলাম একদিকে যাবে, এনসিপি একদিকে যাবে, ইলেকশন করতে যাবে। বিএনপি তো ফেব্রুয়ারির জন্য পাগল হয়ে যাবে করার জন্য। আমার মনে হয় ওটাই আমার চোখে ভাসতেছে, যে এইটা যদি হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত না নিয়ে যার সমস্যাগুলি সমাধান করে, তাহলে আরেকটা যে সরকার গঠিত হবে, ওই সরকারটা কিন্তু আমার মনে হয় না তত ভালো হতে পারে। কারণ এই সরকারের একমাত্র ইউনূস সাহেব ছাড়া কারো কিন্তু গ্রহণযোগ্যতা তত নেই। আর 2-1 জনের ছিল, কারো বেশি নেই। আর আগে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে 2-1 জন শিক্ষক আছেন, তারা তো ইনশাল্লাহ এমন অপবাদ ইনকাম করেছেন, অর্থাৎ এটা আয় করেছেন ওর মাধ্যমে, কল্পনা করা যায় না। তারপরে কারা আসবে, আমার এটা চিন্তা।
সুতরাং কারা আসবে প্রসঙ্গটা তখন আসবে যখন নির্বাচন এই হবে না। সরকার ফেল করবে বা নির্বাচন হ্যাঁ, আমি এই জন্য হবে না। আপনার কিন্তু উত্তরটা আপনার আশঙ্কাটা কেন? হ্যাঁ, এই উত্তরে আমি দিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আরেকটা কথা এখানে বলছেন, নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার গঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই নির্বাচনে কিন্তু আবার আমরা কি দেখব, স্বৈরাচার সৃষ্টি করে, ফ্যাসিস্ট সৃষ্টি করে। হিটলারের কথা চিন্তা ভাবনা করেন, একটা পপুলার নির্বাচনের মাধ্যমে পপুলারিটি নিয়ে হিটলার এসেছিল, কি হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। তারপরে আপনি দেখেন হাসিনা ওয়াজেদ, প্রথম ইলেকশনটা ভালো, এই নির্বাচনের মাধ্যমে এসে তো এমন একটি ফ্যাসিস্ট হয়ে গেলেন যে হিটলার জীবিত থাকলে তাকে আম্মা বলে সালাম দিত। তাহলে এই যে নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, নির্বাচন কিন্তু আবার ফ্যাসিজমও তৈরি করে। সেইখানে কিভাবে প্রতিহত করতে হবে, সেইখানে প্রতিহত করার জন্য ইনস্টিটিউশনগুলোকে আপনার ক্ষমতা দিতে হবে, ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং ইনস্টিটিউশনকে যেন মান্য করে এবং তার যা মর্যাদা যেন ক্ষুণ্ণ না করতে পারে, সেই দিকে রাজনীতিটা আপনার অগ্রসর হতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসেবে দেখতেছি ওদিকে কিন্তু অগ্রসর হচ্ছে না। অনেক এখানে ত্রুটি আছে। এই ত্রুটিগুলিকে আপনার যদি মীমাংসা না করে এই রাজনৈতিক দলগুলো যারা 24-এর অভ্যুত্থানে একই মত নিয়ে অগ্রসর হয়েছে, তাদের কিন্তু আলাপ আলোচনা করতে হবে খোলা মন নিয়ে এবং তাদের স্যাক্রিফাইস করতে হবে অনেকের, যে এইটা আমার পার্টি থেকে এইটুকু স্যাক্রিফাইস করে আমি জাস্ট দেশের দিকে তাকিয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে যে কথা আমরা বলি, দল বড়, দলের চেয়ে জাতি বড়, ওই দিকে তাকাতে হবে। তো সেই দিকে তাকাতে হলে কী করতে হবে, সেই দিকে তাকাতে হলে আমার মনে হয় এই এনসিপি, জামাত ইসলাম বলেন, বিএনপি তো বড় রোল প্লে করা উচিত হবে। হ্যাঁ, তারা একত্রিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যেটুকু আপাতত হতে যাচ্ছে, এইটা কিভাবে কনস্টিটিউশনাল শেপ পায়, রূপ পায়। এখন যে কথা আলতাফ, আমি একটা মিনিট বলে শেষ করছি, আলতাফ সাহেব যে কথা বললেন যে আমার তো তাহলে ওই কনস্টিটিউশনাল রূপটি নিতে হবে, সেই রূপটি কীভাবে নেবে পার্লামেন্ট? এই পার্লামেন্ট কি সেদিকে যাবে যদি না যেতে চায়? কারণ পার্লামেন্টের মেম্বাররা এমন একটা সময় গো ধরে, তাদের স্বার্থে চলে গেলে ওই লিডারকেও তারা মানতে চায় না। শেখ সাহেবকে তারা অনেকে মানেনি। যখন শেখ সাহেব 74-এ যখন বললো যে ভূমি সংস্কার করতে হবে, ল্যান্ড রিফর্মস, কি ওই রিফর্মসে বাংলাদেশে কেউ 100 বিঘার উপর কোনো পরিবার জমি রাখতে পারবে না। ওই পার্লামেন্ট মেম্বাররা যারা শেখ সাহেবের সামনে কথা বলতো না, তারা 32 নং বাসভবনে গিয়ে বলছে সকালে পেপারে দেখে যে প্রায় মুজিব ভাই আপনি কী আইন পাশ করবেন? এই জমির মালিক কে? আমি, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যারা আমাকে নির্বাচনে টাকা দিয়ে নির্বাচিত করেছে, আমাদের পক্ষে আমরা আঘাত করব? এটা তো পাশ করা মানে আমাদের জমি চলে যাবে। তবে কালকে যদি আপনি বিল উত্থাপন করেন, পার্লামেন্টে পাস না হলে ভোট অফ নো কনফিডেন্সে আপনার পদত্যাগ করতে হবে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের, দিস ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা ফাংশন করে নাই। পরে কী করলো, শেখ সাহেব বললো ওই পরিবার না, কোনো ব্যক্তি বাংলাদেশে 100 বিঘার উপর জমি রাখতে পারবে না। পাস হয়েছে জনতা রিফর্মস, পাস হয় নাই। সিমিলারলি এই পার্লামেন্টে দেখবেন তারেক রহমানের সামনে অনেক এলোমেলো কথা বলে ফেলবে। আমি যতটুকু জানি এখনই তার অনেক নেতা আছে, তাকে আন্দোলনে আরও আগেই সংশোধন করতে পারতো, কিন্তু পার্টির ভিতর থেকে অনেক সময় দেখা যায় ওই ইন্ডিয়ার সাথে লাইন দেওয়া হবে, আওয়ামী লীগের সাথে লাইন দেওয়া হবে, অনেকেই জানে এটি। তা আমি একটু শেষ করে দিচ্ছি, একটা পার্টি এত শক্তিশালী পার্টি, আমরা সবাই জানি, সেই পার্টি কিন্তু স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মোবাইল বাহিরে রেখে যেতে হয়েছে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের। তাহলে আস্থা কোথায়, বিশ্বাস কোথায়? আমার নিজের পার্টির মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে এরা জাতির জন্য কি করবে? যে এই যে আলতাফ পারভেজ যেটা বললেন যে জুলাই ঘোষণাপত্র যেটা হয় যতটুকু হয়, যদিও দুর্বল বলছেন যে এটা দুর্বল একটা ঘোষণাপত্র হবে, তার কারণ মানে আকাঙ্ক্ষার তুলনায় অতি নগণ্য। তারপরেও যদি তার এই স্বীকৃতি, আইনি স্বীকৃতি বা সাংবিধানিক স্বীকৃতি না থাকে, তাহলে তো এটা ওই কাগজে কোনো মূল্য নেই। এরপরেও যদি যারা ক্ষমতায় আসবে তারা এসে যদি এইটা বাস্তবায়ন না করে, ইভেন আইনি স্বীকৃতি থাকার পরেও, আইনে তো আমাদের দেশে কত কিছুই আছে, বাস্তবায়ন তো করে না, যে করবে এর কোনো নিশ্চয়তা আছে? আর যদি না করে তাহলে কি হবে? ওকে, আমার মনে হয় এক্ষেত্রে একটা আশার ব্যাপার আছে। সেটা হলো ইতিহাস তো এগোয় এবং কোনো আন্দোলনই ওই অর্থে ব্যর্থ হয় না। 24-এর আন্দোলনও ওই অর্থে ব্যর্থ নয়।
এমনকি এই নগণ্য জুলাই ঘোষণার পরেও। যদি জুলাই ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত নাও হয়, যদি এর আইনি জোর নাও থাকে, কিন্তু গত বছর জুলাই আগস্টে যেই দাবি দেওয়াগুলো সমাজে ছিল সেগুলো কিন্তু বীজ আকারে সমাজে থেকে যাবে। ফলে আগামীতে যেই সরকারই আসুক তারা অতীতের মতো কিন্তু স্বৈরাচারী সরকার হতে পারবে না, অতীতের মতো লুটপাট করতে পারবে না, অতীতের মতো মানুষের গলা টিপে ধরতে পারবে না, গুম খুম এগুলো করতে পারবে না। আমাদের এই বাহিনীগুলো আগের মতো আচরণ করতে পারবে না। মানে সমাজে ওই দাবি দেওয়া, 24-এর ওই চেতনা, 24-এর ওই অভিজ্ঞতা, আকাঙ্ক্ষাগুলো কিন্তু জীবন্ত আকারে বীজ আকারে থেকে যাবে। এবং ওই যে আমি শুরুতে বলেছি যে জুলাই তরুণ সমাজের মধ্যে যে রাজনৈতিক সচেতনতার জন্ম দিয়েছে, তারা হয়তো সবাই এখন ঘরে ঘরে চলে গেছে, তারা মাঠে নেই, রাজনৈতিক দলগুলোর সমাবেশে আসে না, আসার কারণও নাই, সরকারের ব্যাপারেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তারা সব কিছু দেখবে, মানে তাদের একটা জীবন্ত উপস্থিতি সমাজের ভিতর থাকবেও। ফলে আগামী সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জুলাই সনদের বাইরে যেই শত শত আকাঙ্ক্ষা, মানে ঐকমত্য কমিশনের ওই সংস্কার কমিশনের রিপোর্টগুলোতে যে সুপারিশগুলো আছে সেগুলো কিন্তু বারবার ফিরে আসবে সমাজে। এবং আগামী সরকার এগুলো বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার বা মানুষও আবার রাস্তায় নামবে। ফলে সরকারের জন্য আমি বলবো একটা নীরবে একটা লাল বাতি জ্বলছে ভবিষ্যৎ সরকারের জন্য। জি, আপনি খুব সুন্দর করে বলেছেন আলতাফ পারভেজ। যে আপনার কাছে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে জানতে চাই, এই প্রশ্নটা হয়তো আমি অন্যভাবে করতাম, সেটা হলো যে সমাজে এই যে 24-এর যে গণঅভ্যুত্থানের পরে সমাজের যে পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন বা মানুষের পরিবর্তন, যেটা মানে যে আলতাফ পারভেজ বলেন যেটা বীজ বপন করা হয়েছে, বীজ আকারে থাকবে বা জীবন্ত উপস্থিতি হয়ে থাকবে, সেটাতে এক ধরনের অর্জন। তো সেইটাকে আসলেই নতুন সরকারের জন্য লাল বাতি হিসাবে কাজ করবে কিনা? পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব পৃথিবীর কোনো একটি বিপ্লবেই অথবা অভ্যুত্থানেই ব্যর্থতায় পর্যবসিত পুরোপুরি হয় না। প্রতিটি বিপ্লবের মাঝখানে একটি পরিবর্তন আসে সমাজে। অভ্যুত্থান মাধ্যমে কি করব, সমাজে একটা নতুন চেতনা জাগ্রত হয়। রাজনীতি চেতনা জাগ্রত করা, অর্থাৎ এই যে বিপ্লবটি অভ্যুত্থানটি হয়ে গেল, এটার মধ্যে তো বিশাল চেতনা জাগ্রত হয়েছে। আপনি দেখেন, আমিও দেখি, শিক্ষক হিসেবেই আমরা বারবার দেখেছি। আমি তো 15টি বছর যাবৎ কিছু কিছু টকশোতে ওপেনলি বলছি, কিছু কিছু টকশোতে গোপনে ভয়ে ভয়ে বলিনি, সত্যি কথা। কিন্তু আমিও মাঝখানে হতাশ হয়ে গিয়েছিলাম যে যেই ছাত্র সমাজের একটি গৌরবময় ইতিহাস আছে ফ্যাসিস্টদের বিপক্ষে, অগণতান্ত্রিক সরকারের বিপক্ষে, 15টি বছর যাবৎ একজনও তো দাঁড়াচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আমার মনে হতো ওই ধরনের দিকে তাকিয়ে দেখতাম, এরা তো একদম চুপ। ওই অনেক সময় না ফার্মের মুরগি, আমি একটা এই ল্যাঙ্গুয়েজে বলি, ঘুমিয়ে থাকে, ঝিমিয়ে থাকে, এই অবস্থা আছে। আপনি দেখেছেন এই 24-এর অভ্যুত্থানে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রগুলি কী গৌরবময় ভূমিকা পালন করেছে। অর্থাৎ তারা চুপ ছিল কিন্তু তারা সজাগ ছিল, তারা জানতো কী কাজগুলি হচ্ছে, অর্থাৎ এটার পরিবর্তন অপরিহার্য। এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই কিন্তু মানুষকে সাধারণত তার চাহিদাকে বৃদ্ধি করার সহায়তা করে। এবং এই চাহিদা যখন আসবে, একটা সঠিক চাহিদা, তখন গণতান্ত্রিক পদ্ধতি ওই শাসক শ্রেণী বাধ্য হয়ে তখন ওটাকে দিতে বাধ্য হয়। অর্থাৎ কোনো শাসক কিন্তু কখনো পরিবর্তন চায় না, কারণ শাসকরা পুরাতনকে ধরে রাখে। আর ওই বিপ্লবী যারা, পরিবর্তন যারা চায়, তারা সাধারণত মানুষের কথা বলে, জীবনকে সামনে রেখে, বাজি রেখে অগ্রসর হতে চায়। একটা একদম লাস্ট অ্যানালাইসিসে আমরা দেখব ওই যারা পরিবর্তন চায়, জীবনকে বাজি রেখে যারা সামনে এগিয়ে আসতে চায়, তারাই জয়লাভ করে। পৃথিবীর প্রতিটি জায়গায় দেখবেন শাসকরা পরাজিত হয়। এই যে বিপ্লবের আদিদিকে যদি আমরা দেখি, দাস প্রথার আমলে যেই দাসটি ঐক্যবদ্ধ হয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অল্প কয়েকজন সৈনিক নিয়ে, তখন মৃত্যুবরণ হওয়ার আগেই বলে গিয়েছিল, ভয় পেও না, আমি আমার এই লাশকে সামনে রেখে একদিন সারা পৃথিবী পরিবর্তন সাধিত দেব। ওই লাশটাকে সামনে রেখেই শুরু হয়েছিল বিপ্লব।
ফলশ্রুতিতে আমরা দেখব প্রতিটি বিপ্লব, সে গৌরবময় বিপ্লব থেকে শুরু করব, ফরাসি বিপ্লব থেকে শুরু করব, রুশ বিপ্লব, চীন বিপ্লব, প্রতিটি বিপ্লব নতুন নতুন জিনিস নিয়ে আসছে পৃথিবীর মানুষের সামনে। আমিও আশা করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এমনও কিছু আসবে, আজ যদি এরা না দিতে চায় যারা শাসক হবে, তাহলে তাদের জন্য আরও ভয়াবহ আসবে, যেটা পতিত সরকারের উপরে এসেছিল। তার চেয়ে মানুষ আরও বেশি জাগ্রত হয়ে যাবে এবং তারা অধিকার আদায়ের জন্য নতুন নতুন কৌশল সৃষ্টি করে ফেলবে। আমরা শেষ করব সংক্ষেপে দুজনের কাছে লাস্টে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনারা জানেন যে মার্কিন যে পাল্টা শুল্ক, এটা বেশ আমাদের দুশ্চিন্তার কারণ ছিল। পরে নেগোসিয়েশন করে যেটা যে পর্যায়ে এসেছে, ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তি দেখা যাচ্ছে। কিছু চ্যালেঞ্জ হয়তো আছে, কিন্তু ভূরাজনৈতিক বিবেচনায় মানে এখানে কি চ্যালেঞ্জ দেখেন? না, একটা হলো যে শুল্ক যে 35 ভাগ থেকে 20 ভাগে নেমে আসলো, এটা আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য তো একটা ভালো খবর, সেই অর্থে দেশের অর্থনীতির জন্য ভালো খবর, এটা উদযাপন করার মতো। কিন্তু যে জিনিসটা আমরা জানি না সেটা হলো বাংলাদেশ কি ছাড় দিল। যুক্তরাষ্ট্রের ছাড় নিয়ে আমরা উৎসব করছি, কিন্তু বাংলাদেশও তো যুক্তরাষ্ট্রকে কিছু দিয়েছে এবং সেই বিষয়ে সরকার কিছু বলেনি। বলা হচ্ছে যে আলোচনা হয়েছে এনডিএ এর অধীনে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অধীনে, কিন্তু এটা একটা অনির্বাচিত সরকার কি আলাপ করেছে সেটা কোনো জনগণের কাছে তাকে জবাবদিহি এখন করতে হচ্ছে না। কিন্তু এটার প্রতিক্রিয়া তো সামনের দিনগুলোতে পড়বে। সামনে একটা নির্বাচিত সরকারকে তো অর্থনীতি সামলাতে হবে। কিন্তু পত্রপত্রিকায় যেগুলো এসেছে যে বোয়িং কেনার ব্যাপারে, তারপরে তুলা আমদানির ব্যাপারে, গম আমদানির ব্যাপারে, এগুলায় সরকার কিছু কমিটমেন্ট করেছে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের সাথে চীনের যে বাণিজ্যিক লেনদেন আছে, চীনের যে সহায়তা বাংলাদেশে আছে, এগুলোর বিষয়েও এবং অস্ত্র কেনাকাটার বিষয়েও কিছু যুক্তরাষ্ট্রের যে শর্ত ছিল, সেগুলোর বিষয়ে বাংলাদেশ সরকার কী অবস্থান নিয়ে এসেছে সেটা আমরা জানি না। যদি সেগুলো যুক্তরাষ্ট্রের চাওয়া মতো সরকার, বাংলাদেশ সরকার ছাড় দিয়ে থাকে, তাহলে তো চীনের সাথে আমাদের সম্পর্কে একটা আঘাত আসতেও পারে, আমরা জানি না। ফলে সরকারের এখন বলা উচিত যে তারা যুক্তরাষ্ট্রকে কি ছাড় দিয়েছে, এটা পরিষ্কার হওয়া দরকার। যে নুরুল ব্যাপারী, আপনাকে দিয়ে শেষ করব, এই প্রসঙ্গে আপনার মানে পর্যবেক্ষণ কি? আমার বক্তব্য হচ্ছে, চুক্তি কখনো একতরফাভাবে একটি ব্যক্তিকে অথবা একটি দেশকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিতে চায় না। এখানে গিভ অ্যান্ড টেকের যে ব্যাপারটি, এটা হয়েছে, এটা সত্যি কথা। ওপেন তো কিছু আমরা বুঝতেই পারলাম কি কি বিষয় হয়েছে, গোপনে কিছু হতে পারে। কারণ ভূ রাজনীতিতে বর্তমানে বিশেষ করে চায়নার যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু বিশাল ভূমিকা। এবং আমরা কয়েকদিন আগে দেখেছি দুটো প্রক্সি ওয়ার হয়ে গেছে, একটি ইন্ডিয়ার সাথে আর একটি হচ্ছে পাকিস্তানের সাথে, আর একটি ইসরায়েলের সাথে, আর একটি ইরানের সাথে। এখানে দুটো, বিশেষ করে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধটায় দেখবেন চায়নার এমন ভূমিকা যেটা তাক লাগিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। অর্থাৎ কখনো তারা কল্পনা করা নাই যে ভারতের 5টি বিমান ভূপাতিত করবে অল্প সময়ের মধ্যে পাকিস্তান। পাকিস্তান তো অহংকার করতেছে এটার জন্য। বাদলে অধিবেশনে যেটি ইন্ডিয়াতে, সেটি তো এলাহি কারবার হয়েছে, তুমি উত্তর দেওয়া না, মোদী সব কথা বলতে পারতেছে না। তাহলে এই যে চায়নার সফিস্টিকেটেড আর্মস উইপন্সগুলি কিন্তু বাজারে বিক্রি হওয়া শুরু হয়েছে বেশি মূল্যে। আগে কম মূল্যে দিত, এখন বেশি মূল্যে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমির একটা ভিত্তি হচ্ছে ওয়ার বেসড ইকোনমি। যত যুদ্ধ লাগাতে পারবে তত বেশি অস্ত্র বিক্রি করতে পারবে। এই ক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকারকে বলতে পারে, তোমার পলিসি কি? তুমি কি চায়নার নিকট থেকে অস্ত্রপাতি কিনবা, না তুমি জাস্ট আমাদের নিকট থেকে কিছু কিনবা? তুলার যেটা, এটা তো সব ওপেনলি বলেছে। গার্মেন্টসের যেটা, সেটা আমরা সুবিধা লাভ, এটা ঠিক, আমাদের অনেক সুবিধা হয়েছে। 37 থেকে না 35 থেকে 20-এ নেমে আসছে, এটা চারটেখানি কথা না। কিন্তু এখানে অবশ্যই ইউনুস সাহেবের ব্যক্তিগত ক্যারিসমা কিছু থাকে, কারণ তার ইন্টারন্যাশনাল যে কানেকশনগুলো, ওগুলো হচ্ছে তার পরিচিত হচ্ছে ম্যাক্রো ইকোনমির সাথে মাইক্রো ইকোনমি রিলেশনশিপ। সে হচ্ছে পুঁজিবাদের সমর্থক একজন ব্যক্তি, যার ফলে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তার দ্বারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ আদায় করতে মনে করে সহজ হবে। তা নাহলে বাইডেনের লোক, সে ট্রাম্প এসে সবাই মনে করছে ইউনুস সাহেবকে ফেলাই দেবে। স্টেট ডিপার্টমেন্টে ওটা দেখে না, মার্কিনরা দেখে তার স্বার্থকে দেখবে। সেই স্বার্থ পলিটিক্যালি দেখতে পারে, চায়নাটাও নট আনলাইকলি দেখতে পারে।
আবার বলতে পারে তুমি ওই তোমার চট্টগ্রাম যে বন্দরটা আছে কি করবা, অন্যভাবে যে কোনোভাবে তুমি একটু কিছু করো, একটু প্যাসেজ আমাকে দিয়ে দাও শান্তির জন্য। বার্মার সাথে কিন্তু খাতির হয়ে যাচ্ছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, এইভাবে আর পলিসি কিন্তু আস্তে আস্তে এখানে চেঞ্জ করতেছে। সেই দিকে তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র বড় হেডেক হচ্ছে চায়না, কারণ চায়না তাকে তীর পরিমাণ ছাড় দিবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে তো গোপন কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় গোপনটা পরে দেখা যাবে। গোপন তো হাসিনা বাবা যেহেতু অনেকগুলি করছে, ওপেন করে দিয়েছে, ভারতকে তো দিয়েই দিয়েছিল, সেই কথা কিন্তু আমরা বলতে পারবো না। ওই পরিমাণ আমার মনে হয় না ইউনূস সাহেব যেতে লাগবে, কারণ তার মাথায় তো আবার রাজনীতি করতে হলে কিছু মেধার প্রয়োজন হয়, কীভাবে জাস্ট কোন কৌশলে সে অগ্রসর হবে, যেটি 400-500 বছর আগে ম্যাকিয়াভেলি বলেছিলেন যে রাজনীতিটা করতে হবে আপনার মেধার ভিত্তির উপর করে। আপনি সেই মেধাকে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে খুব ক্ষতি হবে আপনারই। অর্থাৎ এই জন্য বলছিল আপনার এন্ড জাস্টিফাই মিনস, নট মিনস জাস্টিফাই এন্ডস। ইউনূস সাহেব যদি এন্ড জাস্টিফাই মিনসের ওই দিকে যেতে পারেন অথবা যেয়ে থাকেন, তাহলে আমার মনে হয় জাতি তারা কিছু বলবে না। আর যদি দেশের ভূখণ্ড একটু এলোমেলো করে একটু সুযোগ দেন, তাহলে বাঙালি জাতি তো এমনভাবে গর্জে উঠবে, অপোজিশন পার্টিগুলো এমন শুরু করবে যে তখন তার এই যে সুনামটি এটি ভুলুণ্ঠিত হয়ে যাবে। জি, আমার মনে হয় না সেদিকে আমরা আমাদের দেশের জনগণ, আমরা খুব দেশপ্রেমিক জনগণ বা দেশপ্রেমিক সরকার, যে সরকারই আসুক, এই বাংলাদেশে এইটা কোনোভাবেই সম্ভব না, আমাদের সার্বভৌমত্ববাদ এরা যাবে। তাই আজকে এই পর্যন্তই। আপনাদের অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আলতাফ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে 5 তারিখ। এই 1 বছরে ফিরে দেখলাম কিছুটা, আমরা দেখার চেষ্টা করলাম, এবং আগামীর বাংলাদেশ কি হবে, কি হতে যাচ্ছে জুলাই সনদের মাধ্যমে, আমরা সেটা নিয়েও আলোচনা করলাম। কিন্তু যেটা আলোচনা আসলো যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, সেই জনগণ যদিও এখন ঘরে ফিরে গিয়েছে দর্শকের ভূমিকায়, রাজনৈতিক মঞ্চে রাজনীতিবিদরাই থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা জনগণের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন করছে জুলাই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে, সেটা যদি না হয়, বাংলাদেশ কিন্তু জেগে আছে। সবাইকে শুভরাত্রি।